যে বঙ্গবন্ধু আর শহীদ জিয়া এই দুই শব্দের মধ্যে এই একটা অস্তিত্বের একটা অশরীরী একটা লড়াই, যে বঙ্গবন্ধুকে বিএনপি কখনো বঙ্গবন্ধু বলবে না, জিয়াউর রহমানকে আওয়ামী লীগ তো প্রশ্নই আসে না যে শহীদ সম্বোধন করার। নতুন করে আমরা দেখতে পাচ্ছি যে চেতনা, যেমন এই যে 24-এর যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানের চেতনা বলা হয় না, বলা হয় আকাঙ্ক্ষা। 24-এর গণ অভ্যুত্থানের বিপ্লবের আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা, বিপ্লবের আকাঙ্ক্ষা। এই যে খুব কৌশলে, এবং দিস ইজ দি এক্সাক্ট সিচুয়েশন, যে এখন এই ধরনের শব্দ চয়নেও সচেতন থাকার একটা একটা উপলক্ষ তৈরি হয়েছে, যে এখন আকাঙ্ক্ষা বলতে হয়, চেতনা বলা যাবে না। তো আপনার কাছে কি মনে হয় যে সেই বঙ্গবন্ধু এবং শহীদ জিয়ার যে 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 দ্বন্দ্ব ছিল শব্দ চয়নে, শব্দের ব্যবহারে, এই 2024-এ সেই বিপ্লবী সরকার গঠিত হওয়ার পরে সেই ধরনের একই শব্দ চয়ন, শব্দ ব্যবহারের ক্ষেত্রে আরেকটি দ্বন্দ্ব তৈরি করছি আমরা? এটা আসলে এটা আমরা দেখতে হবে যে আমরা কিভাবে জিনিসটাকে দেখছি। যেমন যারা বিএনপি সমর্থক রয়েছে তারা যেভাবে এই শেখ মুজিবুর রহমানের নাম সহ্য করতে পারেন না, আবার যারা আওয়ামী লীগের রয়েছে তারা ওই জিয়াউর রহমান তাকে যে ডিউ রেসপেক্ট দেয় না। তো আমি মনে করি যে এখনই অন্তর্বর্তী সরকারের কাছে একটা সুযোগ এসেছে যে এমন একটা কিছু একটা ব্যবস্থা করে যাওয়া পার্মানেন্ট বেসিসে, যাতে ইতিহাসে যে যেটা ডিজার্ভ করে তাকে যেন সেটা আমরা দেই। ওটাই মূল প্রয়োজন। কারণ আমরা এই যে রাজনীতি দেখে আসছি এত যুগের পর যুগ ধরে, যে বিএনপি যখন ক্ষমতায় থাকে তখন আওয়ামী লীগের অস্তিত্ব মানতে চায় না, আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে বিএনপির অস্তিত্ব মানতে চায় না। তো এই যে একজন একজনকে সমূলে বিনাশ করে দেওয়ার যে একটা প্রচেষ্টা, বিশেষ করে শেখ হাসিনা যখন এবার ক্ষমতা গ্রহণ করার পর একদম বিনাশ করে দিতে চেয়েছিল বিএনপিকে, তো তাকে এটা বুঝতে হবে যে আসলে এইভাবে বিনাশ করে দেওয়া সম্ভব না। বরঞ্চ এই বিনাশ করতে গিয়ে কি হলো যে তিনি এমন ভাবে বিনাশ হলেন যে আমরা ইতিহাসে দেখিনি যে আমাদের কোনো প্রধানমন্ত্রী পালিয়ে গিয়েছে, তাকে পালিয়ে যেতে হয়েছে, এবং তার 300 আসনের একজন এমপিও কিন্তু এখনো পর্যন্ত আওয়াজ দিতে পারছে না যে আমি আছি। এবং হাসান মাহমুদ তিনি বেলজিয়ামে সেফ এক্সিট পেয়েছেন, ওখানে গিয়ে একটা অনলাইনে এসেও কথা বলার সাহস পাচ্ছেন না। তার মানে তাদের অবস্থানটা আপনি চিন্তা করুন যে কোন অবস্থায় গিয়েছে, যে একটা বক্তব্য রাখার সাহস কেউ পাচ্ছে না শেখ হাসিনার পক্ষে, যে তাকে এখন তার উপজেলা বা তৃণমূলের একজনের সাথে কথা বলতে হচ্ছে ফোনে, এবং ওটাকে সেট আপ করে তাকে কল রেকর্ডটা বাজারে ছেড়ে বোঝাতে হচ্ছে যে আমি বেঁচে আছি বা আমার কোনো বার্তা তোমাদেরকে পৌঁছে দিচ্ছি। তো এই যে আজকে আওয়ামী লীগকে যে এই ধরনের অবস্থায় আনলেন তিনি, বা তার পিতা যার এই দেশ স্বাধীনতার পেছনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, সে শেখ মুজিবুর রহমানের মূর্তি যেভাবে ভাঙা হলো বা যেভাবে মানুষের ঘৃণা দেখলাম, আমি এমন দেখেছি এটা মূর্তির উপর মানুষ পেশাব করছে। তো এই যে প্রস্তাব করা হচ্ছে যে এটার জন্য দায়ী কে? কোনো সন্তান তার পিতাকে এতটা অপমানিত করেছে কিনা ইতিহাসে আমি জানি না, যতটা শেখ হাসিনা শেখ মুজিবুর রহমানকে করেছেন। এবং শেখ মুজিবুর রহমানের প্রতি আমাদের যে একটা শ্রদ্ধাবোধ ছিল, এই জেনারেশন জি, আমাদেরও তো শ্রদ্ধাবোধ ছিল। তো এই জেনারেশন জি কেন শেখ মুজিবুর রহমানকে এতটা অসম্মান করছেন? এটা জাস্ট বিকজ অফ শেখ হাসিনা। এবং শেখ হাসিনাকে এটা উপলব্ধি করতে হবে যে তিনি একমাত্র সন্তান, যার কারণে তার পিতা এত গুরুত্বপূর্ণ ভূমিকা স্বাধীনতা সংগ্রামে রাখার পরেও তাকে এতটা অপদস্থ হতে হচ্ছে, যেটা তার হওয়ার তিনি সেটা ডিজার্ভ করেন না। তাকে আমরা বঙ্গবন্ধু বা তাকে আমরা যাই বলেছি তিনি সেটা ডিজার্ভ করেন। তিনি অনেক মহান একজন নেতা, কিন্তু তার ওই 72 থেকে 75-এর যে তার যে ব্যর্থতা, ওটাকে আমাদেরকে গঠনমূলকভাবে ক্রিটিসাইজ করতে হবে। এবং এট দ্য সেম টাইম তার কন্যা এই গত 15 বছরে যে একটা ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করে আমাদেরকে নিষ্পেষিত করেছে, ওটাকে আমাদেরকে কনসিডার করতে হবে। এবং এই সবকিছুর মিলিত ফল হচ্ছে যে আজকে আওয়ামী লীগের এই একটা ভঙ্গুর অবস্থা। তো আমি তারপরেও এক্সপেক্ট করবো যে তারা যদি কখনো ঘুরে দাঁড়াতে পারে, এই ফ্যাসিবাদী চেতনা বাদ দিয়ে যদি তারা এসে কখনো এই রাজনীতিতে পুনর্বাসিত হতে চায়, তাদেরকে সেটা সুযোগ দেওয়া হবে বা দেওয়া উচিত। কিন্তু আদৌ তারা অদূর ভবিষ্যতে সেটা পারবে কিনা সেটা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে, কারণ এই রক্তের দাগ কবে শুকাবে এটা আমরা কেউ জানি না, মানুষ কবে ভুলবে। এখন আপনি